কয়েকদিনের তীব্র দাবদাহের পর দেশের বিভিন্ন স্থানে স্বস্তির বৃষ্টি। আজকা বৃষ্টি হওয়াতে এমন একটা আরাম লাগছে। মেঘটা হওয়াতে আমাদের কাছে খুব ভালো হয়েছে, তার জন্য আমরা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। বিকেলে রাজধানীতে ধূলি ঝড়ে কমেছে তাপমাত্রা, রাতেই ঢাকার আশেপাশে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অফিসের। আজকে দুই একটি জায়গায় বৃষ্টিপাত হতে পারে, সে কারণে এবং দু একটা জায়গায় বৃষ্টি না হলেও বাতাসের পরিমাণ বেড়ে যাচ্ছে, এই কারণে টেম্পারেচারটা আরো কমে যাবে। তবে উত্তর ও দক্ষিণের জনপদে এখনো বৃষ্টির দেখা নেই। দেখছিলেন প্রধান শিরোনাম, মধ্যরাতের সময় সঙ্গে আছে আমি গোলাম রাব্বি এবং আমি আসাদ আজিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাজধানীতে বাড়ছে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা, আইসিডিডিআরবিতে রোগীদের ভিড়, প্রতিদিন ভর্তি হচ্ছেন 7 শতাধিক। ভাড়া বেশি হলেও রাজধানীতে নতুন ট্যাক্সি ক্যাবের সেবা নিয়ে যাত্রীদের সন্তোষ, অব্যবস্থাপনার কোনো সুযোগ নেই বলছে চালকরা। তিস্তা ইস্যুতে অবস্থান ভিন্ন হলেও প্রধান দুদলের উদ্দেশ্য রাজনীতি, অভিমত বিশ্লেষকদের। দেশের স্বার্থে জাতীয় ঐক্যমতের তাগিদ। এবং সেন্ট মার্টিনের ছেড়া দ্বীপে মাছ ধরার ট্রলারে জলদস্যুদের হামলা, 3 জেলের গুলিবিদ্ধ লাশ উদ্ধার, নিখোঁজ আরও 5 জন। সারা দেশ যখন প্রচণ্ড দাবদাহে পুড়ছে, তখন শুক্রবার বিকেলের ঝোড়ো হাওয়া রাজধানীতে এনে দিয়েছে কিছুটা স্বস্তি। ঢাকায় সারাদিন 40 ডিগ্রি সেলসিয়াসের উপর তাপমাত্রা থাকলেও বিকেলে তা কমে আসে। তবে বৃষ্টি না হলেও আবহাওয়া অফিস বলছে রাতে রাজধানীতে হালকা বৃষ্টি হতে পারে। বিকেলে রাজধানীর আকাশ ঢেকে যায় মেঘে, হঠাৎ শুরু হয় দমকা হাওয়া, ধূলিঝড় বয়ে যায় এ সময়। তাপমাত্রা 40 ডিগ্রি থেকে নেমে আসে 33.1 ডিগ্রি সেলসিয়াসে। তবে মেলেনি বহু কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা। গত কয়েকদিন ধরে রাজধানী ঢাকা সহ সারা দেশে চলছে প্রচন্ড গরম। টানা গরম আর বৃষ্টি না থাকায় অতিষ্ঠ হয়ে ওঠে নগর জীবন। গরমে একটু স্বস্তির খোঁজে দিনভর অনেকেই ভিড় জমায় তরমুজ, আনারস সহ বিভিন্ন মৌসুমী ফল ও শরবতের দোকানে। প্রচন্ড গরম, ঢাকার মধ্যে বেশি গরম পড়ছে। বাসায় থাকাতে সমস্যা হচ্ছে, পড়ালেখাতে সমস্যা হচ্ছে, সব জায়গায় সমস্যা হচ্ছে। সাংঘাতিক বেশি পেটের দায় তো বাড়িতে বই গেলে ঘরে বই থাকলে আর পয়সা আইবো। বৃষ্টি বদল নাই, প্রচুর গরম ভাই, গরমের শেষ নাই। দেখেন না মানুষ কত অস্থির, ঘরেও তো প্রচন্ড গরম, তারপর রোড সেটিং, কারেন্ট থাকে না। তবে আবহাওয়া বিভাগ আসার কথা শোনালো নগরবাসীকে। আজকে দুই একটি জায়গায় বৃষ্টিপাত হতে পারে, সে কারণে এবং দু একটা জায়গায় বৃষ্টি না হলেও বাতাসের পরিমাণ বেড়ে যাচ্ছে, এই কারণে টেম্পারেচারটা আরো কমে যাবে। আমাদের রাডারে যে তথ্য দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে আজকের কোথাও সাউথ ইস্টে, ঢাকার থেকে সাউথ ইস্টে মানে 2500 বা নারায়ণগঞ্জের কোনো এলাকায়, ব্রাহ্মণবাড়িয়ার কোনো এলাকায় বৃষ্টিপাত হয়েছে। কালবৈশাখী হলে তাপমাত্রা আরো কমে আসবে বলে জানালো আবহাওয়া অফিস। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। এদিকে শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ, ভৈরবে, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও মুন্সিগঞ্জে একপশলা বৃষ্টি নামে। টানা কয়েকদিনের দাবদাহের পর এই হালকা বৃষ্টিতে স্বস্তি নেমে আসে এসব এলাকার জনজীবনে। শুক্রবার বিকেল 5টার দিকে ধূলিঝড়ের পর নারায়ণগঞ্জে নামে প্রশান্তের বৃষ্টি। এই বৃষ্টি কিছুটা হলেও স্বস্তি এনে দেয় নগরবাসীকে। বৃষ্টির সাথে সাথে বইতে থাকে ঝড়ো হাওয়া। তীব্র দাবদাহের পর ভৈরবে বিকেল 3টার দিকে উত্তর আকাশে দেখা যায় মেঘের ঘনঘটা। এর পরপরই নামে ঝুম বৃষ্টি। ঘণ্টাব্যাপী বৃষ্টিতে জনজীবনে নেমে আসে স্বস্তি। অতিষ্ঠ হয়ে গেছিল গরমে, আজকে বৃষ্টি হওয়া থেকে ভৈরবের মানুষ অনেকটা মানে স্বস্তির মুখ পাইছে আর কি। আজকা বৃষ্টি হওয়াতে এমন একটা আরাম লাগছে যে এটা বলার বাইরে। মেঘটা হওয়াতে আমাদের কাছে খুব ভালো হয়েছে, তার জন্য আমরা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এদিকে গত কয়েকদিনের ভ্যাপসা গরমের পর বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আকাশে মেঘের দেখা মেলে। এর পরপরই শুরু হয় গুড়ি গুড়ি বৃষ্টি, বইতে থাকে দমকা হাওয়া। এছাড়া মুন্সিগঞ্জ ও চাঁদপুরেও বৃষ্টির খবর পাওয়া গেছে। তারেকুজ্জামান শিমুল, সময় সংবাদ।
অন্যদিকে অসহনীয় গরমে রীতিমতো বিপর্যস্ত উত্তর ও দক্ষিণের জনজীবন। ওইসব এলাকায় এখনও বৃষ্টির দেখা নেই। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে 41.2, খুলনায় 40.5, যশোরে 42.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এদিকে অসহনীয় গরমে রীতিমতো বিপর্যস্ত রাজশাহীর জনজীবন। এতে ঘরে বাইরে কোথাও স্বস্তি পাচ্ছেন না নগরবাসী। আর সবচেয়ে বিপদে পড়েছেন খেটে খাওয়া মানুষগুলো। পুরো মাস জুড়েই এমন অবস্থা চলতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। সাইফুর রহমান রকির রিপোর্ট। গত 4 দিন ধরে রাজশাহীর তাপমাত্রা 39 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। গরমের তীব্রতা বাড়ার সাথে সাথে সাধারণ মানুষের কষ্ট বেড়েছে অনেক। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় জরুরি কাজ ছাড়া দুপুরে বাইরে বের হয়নি কেউই। ব্যবসা গরমে স্বাভাবিক কাজকর্মে নেমে এসেছে এক ধরনের স্থবিরতা। মানে শহরের ওই সাইডে প্রচন্ড তাপের কারণে এখানে মনে হচ্ছে একটু ঠান্ডা বাতাস আছে। বাড়িতে খুব গরম, বর্তাতে এসে বসে আছে, একটু ঠান্ডা আছে বলে তাই। বৃষ্টি হলে হয়তো জনগণ স্বস্তি পেত। এদিকে খেটে খাওয়া মানুষেরা বলছেন একটু কাজ করতেই হাঁপিয়ে উঠছেন তারা। ফলে আয় কমে যাওয়ায় সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তারা। ঘরে কাজ করতে পারছেন না, আমি লন্ড্রির কাম করি, ঘেমে টেমে সব শেষ হয়ে যাচ্ছে। গাড়ি ঘোড়ায় কাজ নাই, রিক্সা পাটির কাজ নাই। একটা ভাড়া মারলে 2 ঘন্টা 3 ঘন্টা বসে থাকে, আবার একটা মাসে ওই 5 টাকা 7 টাকা। অন্যদিকে গরমের এই তীব্র যন্ত্রণা থেকে কিছুটা স্বস্তি পেতে অনেকে নেমে পড়ছেন পুকুর বা নদীতে। আর স্থানীয় আবহাওয়া অফিসের কর্মকর্তারা বলছেন বৃষ্টি না হওয়া পর্যন্ত এই অবস্থা চলবে। যে আজকের টেম্পারেচার 41 ডিগ্রি ছাড়িয়ে যাবে এই মাসের শেষের দিকে অথবা মে মাসের প্রথমে বাংলাদেশের উপর দিয়ে মাঝারি ধরনের বৃষ্টিপাতের হওয়ার সম্ভাবনা আছে। তো বৃষ্টিপাত হলে স্বাভাবিকভাবে টেম্পারেচার কিছুটা কমে যাবে। এদিকে গরমে স্বস্তি পেতে ফলের দোকানে ভিড় করছেন সাধারণ মানুষ। এখানে হাঁটাও যাচ্ছে না, একদম শরীরটাও অবসন্ন হয়ে যাচ্ছে, যার কারণে মাঝে মধ্যে যেখানে ঠান্ডা জিনিস পাচ্ছি খাচ্ছি। গরম পড়েছে, এখন বেচাকেনা বর্তমান ভালো। এখন 150-200 বিক্রি হয়ে যাচ্ছে, ডাব পাওয়া যাচ্ছে না বর্তমান। এই অবস্থায় ফলের পাশাপাশি পিপাসা মেটাতে ভাসমান দোকানগুলোতে শরবত ও রস খাওয়ার জন্য ভিড় করছেন অনেকেই। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। এদিকে শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে 41.2, খুলনায় 40.5, যশোরে 42.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বৃষ্টির আশায় গাইবান্ধায় ঘটা করে দেয়া হলো ব্যাঙের বিয়ে। ছেলেবেলার দাদি নানির মুখে গল্প শোনার মতো 7 পাক ঘুরিয়ে বিয়ের বন্ধনে আবদ্ধ করা হলো বরকনেকে। ব্যতিক্রমী এই বিয়ে দেখতে সব বয়সী মানুষ ভিড় করে গোপালপুর গ্রামে। সবারই আশা এরপরও যদি দেখা পাওয়া যায় এক পশলা বৃষ্টি। এ নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের পরের অংশে। এদিকে তীব্র গরমে রাজধানীতে বাড়ছে ডায়রিয়া সহ নানা রোগ। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। মহাখালীর আইসিডিডিআরবি হাসপাতালে প্রতিদিন ভর্তি হচ্ছেন 7 শতাধিক রোগী। এ অবস্থায় সুস্থ থাকতে পানি ও খাবার গ্রহণে সতর্ক থাকার পরামর্শ দিলেন চিকিৎসকরা। তানিন মেহেদি রিপোর্ট। বাড়ছে গরম, সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রোগীর চাপ। পরিস্থিতি সামাল দিতে অস্থায়ী তাঁবু স্থাপন করে মহাখালীর আইসিডিডিআরবি হাসপাতাল চত্বরে চিকিৎসা দেয়া হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন প্রতিদিন 700 রোগী ভর্তি হচ্ছেন এখানে। বছরের অন্যান্য সময় এই সংখ্যা থাকে গড়ে 300 থেকে 400 জন। ডায়রিয়া আক্রান্ত রোগীর মধ্যে প্রাপ্তবয়স্ক রোগীর সংখ্যা চোখে পড়ার মতো। আর শিশুরা ডায়রিয়ার পাশাপাশি নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে। স্যালাইন খেলে একটু কমে, কিন্তু পরে আবার দেখা গেছে রাত্রে গরমটা একটু বাড়ে, তখন বাইরে যায়। 2-3 দিন ধরে অসুস্থ কম আসল, আজকে সকালে দেখে এই বেশি অসুস্থ, তাই নিয়ে আসছি। গত রাত্রে 10টা বাজে আসছি, গতকালকে রাত 10টা আসছি। আসার পরে ওইখানে ভর্তি করলাম, ভর্তি করার পর স্যালাইন খাওয়াইতেছি। তো এই 3-4 ঘন্টা ধরে একটু ভালোর মধ্যে আছে। বাড়তি রোগীর চাপ সামাল দিতে প্রয়োজনে আরো একটি অস্থায়ী তাঁবু স্থাপন করা হবে বলে জানালেন এই চিকিৎসক। চৈত্র বৈশাখ মাসে যেহেতু আবহাওয়ার তাপমাত্রা অনেক বেশি থাকে, তা আমরা প্রতি বছরই দেখি এরকম সময় রোগীর সংখ্যা এই হাসপাতালে বাড়ে। তবে গত বছর আমাদের এই গরমের সময় যে এই সময় যে রোগী ছিল, সেই তুলনায় এই বছর আমাদের রোগীর সংখ্যা প্রায় শতকরা 20% বেশি আছে। শিশুদের মধ্যে আপনার নিউমোনিয়া জাতীয় সমস্যা রয়েছে, অপুষ্টিও রয়েছে কিছু। গরমে সুস্থ থাকার জন্য পানি ও খাবার গ্রহণের ক্ষেত্রে নগরবাসীকে আরো সতর্ক হওয়ার পরামর্শ চিকিৎসকদের। সেই সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার উপরও জোর দিলেন তারা। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। সারা দেশে গরম নিয়ে আরো একটি রিপোর্ট দেখবেন সংবাদের পরের অংশে।
এবার অন্যান্য প্রসঙ্গ। রাজধানীর পথে নামা নতুন ট্যাক্সি ক্যাবের ভাড়া বেশি হলেও আধুনিক সুবিধায় ভোগান্তি না থাকায় সন্তুষ্ট যাত্রীরা। 3 দিনের অভিজ্ঞতায় চালকেরা বলছেন ডিজিটাল ব্যবস্থার কারণে অব্যবস্থাপনার কোনো সুযোগ নেই। একই সাথে শহরের এই নতুন যানের যাত্রী সংকট হবে না বলেও মনে করছেন তারা। সঞ্জীব রায় রিপোর্ট। মঙ্গলবার উদ্বোধনের পর রাজধানীর ব্যস্ত সড়কে যাত্রীদের আধুনিক সুবিধা সহ সেবা দিয়েছে 1500 সিসির অকটেন চালিত এই হলুদ ক্যাবগুলো। আর এগুলোতে উঠে মোটা অঙ্কের টাকাও গুনতে হয়েছে যাত্রীদের। তবে এ নিয়ে আক্ষেপ নেই তাদের। অনেক যাত্রী এসব বলতো যে মিটারে যাব না, কন্টেকে যাব না, মিটারে যাব, কিন্তু আমাদের এই ট্যাক্সি নামানোর পরে এখন সব যাত্রী বলতেছে খুব ভালো, মিটারে আমরা যাব, এটাই আমরা ইউজ করব। উত্তরা থেকে মতিঝিল আসতে যদি জামজোট থাকে তাহলে মিনিমাম 600 টাকা। পল্টন থেকে গেছি বাড়িধারা, সেখানে আমার বিল উঠছে প্রায় 700 টাকার মতো। যাত্রীরা বলে যে না ভালো, আমরা সার্ভিস ভালো পাচ্ছি, আমরা যদিও ভাড়া বেশি হয় তবুও আমরা সেফটি পরিচ্ছন্নতা বা এটার যে সিস্টেমগুলো আছে এটা কন্টিনিউয়াসলি একই রকম থাকবে এরকম একটা প্রত্যাশায় আমরা আশা করতেছি। আমরা এসি পাচ্ছি প্লাস অন্যান্য সুযোগ সুবিধা পাচ্ছি, তো সেক্ষেত্রে ভাড়াটা একটু বেশি হবেই স্বাভাবিক। কন্টিনিউয়াসলি এই সুবিধাগুলো থাকুক এবং ভাড়াটাও থাকুক, সমস্যা নাই। এবং সুবিধা যদি থাকে যেমন ওঠার সাথে সাথে এসি সার্ভিস ছাড়ছে। এদিকে প্রায় বিলুপ্ত পুরনো হলুদ ক্যাবের চালকেরা বলছেন কম ভাড়ায় ট্যাক্সি ক্যাবের ব্যবসা চালানো সম্ভব নয়। আমাদের যে গাড়িগুলো আমরা তো মিটারে দিয়ে পোষাইতে পারতেছি না, এই জন্যই যে গাড়ির গ্যাসের দাম বাইরে গেছে গা, আর গাড়িগুলো তেলে চলে, তো এরা যদি কমে যায় বা ভাড়া কমায় তাহলে এরা পোষাইতে পারবে না। গাড়িগুলো তো হাই লেভেলের গাড়ি, তো এইগুলো সবাই উঠতেও পারবে না। এগুলো একমাত্র যাদের ওই রকমের অ্যাবিলিটি আছে এবং বিদেশি যে ফরেনার ট্রেনার আসে ওদের জন্য ঠিক আছে। ন্যূনতম ভাড়া 85 টাকা হলেও অপেক্ষমান অবস্থায় প্রতি 2 মিনিট 8.5 টাকা বিল উঠছে। তাই কমপক্ষে 500 টাকা বিল গুনতেই হচ্ছে রাজধানীর নতুন ট্যাক্সি ক্যাব যাত্রীদের। এই নগরবাসীর চাহিদা মেটাতে শেষ পর্যন্ত কতটুকু সেবা দিতে পারবে এই ট্যাক্সি ক্যাবগুলো সেটি নিয়ে যদিও প্রশ্ন থেকেই যাচ্ছে, তবে এখন পর্যন্ত যে আধুনিক সুযোগ সুবিধা এবং সেবার মান রয়েছে সেটি যেন শেষ পর্যন্ত বজায় থাকে তেমনটি প্রত্যাশা নগরবাসীর। সঞ্জীব রায়, সময় সংবাদ, ঢাকা। মধ্যরাতের সময় আরো দেখবেন, ঢাকার পর এবার ঝিনাইদহেও জায়ান্ট মিলিবাগের আক্রমণ, জনসচেতনতাকে গুরুত্ব দিচ্ছে কৃষি বিভাগ। তিস্তার পানির ন্যায্য হিস্সা আদায়ে সরব হওয়া না হওয়ার পেছনে বিএনপি ও আওয়ামী লীগ উভয় দলেরই রাজনৈতিক স্বার্থ রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে ক্ষমতাসীনরা যেমন চায় না ভারতকে সরাসরি আক্রমণ করতে, তেমনি এই বিষয় নিয়ে নির্দলীয় সরকার পুনর্বহালের আন্দোলনের পক্ষে জনমত গড়তে চায় বিএনপি। তবে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থ বিবেচনায় বড় দুই দলের ঐকমত্য হলে তিস্তা সমস্যা সমাধানে অগ্রগতি হতে পারে বলেও মনে করেন তারা। সালাউদ্দিন সুমনের রিপোর্ট। প্রতি বছর শুষ্ক মৌসুম এলেই পানির অভাবে এমন বেহালদশা হয় একসময়ের স্রোতস্বিনী নদী তিস্তার। উজান থেকে ভারত পর্যাপ্ত পানি না দেয়ায় সৃষ্টি হচ্ছে এ অবস্থার। পানির অধিকার আদায়ে ভারতের সাথে দেন দরবারও চলছে বছরের পর বছর ধরে। আর এই ব্যবসা গরমের মাঝেই এ নিয়ে সরগরম হয়ে উঠেছে রাজনীতির মাঠ। দাবি আদায়ে তিস্তা অভিমুখে বিএনপি লং মার্চ করলেও এটিকে অহেতুক বলে দাবি করছে ক্ষমতাসীনরা। আওয়ামী লীগ এখন কথা বলছে না এই মুহূর্তে তাদের স্ট্র্যাটেজিক্যাল কারণে, কিন্তু বিএনপি বলছে বিকজ বিএনপি এটাকে তাদের রাজনীতি থেকে প্রাধান্য করবে, রাজনীতির অন্যতম একটা হাতিয়ার হিসাবে ব্যবহার করবে। বিএনপি বলছে যে আমরা সরকার বদলের রাজনীতি করছি না, আর আওয়ামী লীগ বলছে এটা ভাওতাবাজি। এটা মনে হয় যে জিনিসটা দেশের রাজনীতিতে জড়িয়ে পড়েছে। তিস্তার পানি আদায়ের বিষয়টিকে জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট ইস্যু বলে মন্তব্য করে বিশ্লেষকরা বলছেন জনগণের কথা মাথায় রেখেই দ্বিধাদ্বন্দ্ব ভুলে এ নিয়ে দুই দলকে একসাথে কাজ করা উচিত। এটা কোনো বিএনপির সমস্যা নয়, এটা কোনো আওয়ামী লীগের সমস্যা নয়, এটা জাতীয় সমস্যা। এবং এখানে একটা বাইপার্টিজান নীতি আমাদের নেওয়া উচিত, দুই দলের মিলে। প্রয়োজন হলে সমস্ত দল নিয়ে একটি কনভেনশনও করা যেতে পারে, যাতে করে তিস্তার ব্যাপারে বাংলাদেশের কি স্ট্র্যাটেজি হবে সেটা নির্ধারণ করা যায়। আলাপ আলোচনা ও বিভিন্ন উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক মহলকে নাড়া দিতে পারলে দাবি আদায় সহজ হবে বলে মন্তব্য তাদের। সরকার এটা আন্তর্জাতিক পরিসরে বিষয়টা জানাতে পারে, তাহলে একটা প্রেসার ক্রিয়েট হবে। নিয়ম আছে আমাদের, লোয়ার রাইপেরিয়ান হিসাবে আমাদের কতগুলো রাইটস আছে, অধিকার আছে, সেই অধিকার থেকে ভারত আমাদের বঞ্চিত করছে। জনস্বার্থ বিবেচনায় না নিলে সাধারণ মানুষ রাজনৈতিক দলগুলোর উপর আস্থা হারিয়ে ফেলতে পারে বলেও মনে করেন বিশ্লেষকরা। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা।
বঙ্গোপসাগরের সেন্ট মার্টিন উপকূলের ছেড়া দ্বীপে জলদস্যুদের হামলায় 3 জেলে নিহত হয়েছেন এবং নিখোঁজ রয়েছেন আরও 5 জেলে। এছাড়াও আহত হয়েছে আরও 2 জেলে। আহত জেলেরা জানান, গত 17 এপ্রিল FB হামিদা নামের একটি ট্রলার নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে যান 10 মাঝি মাল্লা। শুক্রবার সকালে তারা মাছ ধরতে ধরতে সেন্ট মার্টিন উপকূলে পৌঁছলে জলদস্যুরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ট্রলারের 3 জেলে নিহত হন এবং আহত হন আরও 2 জেলে। এছাড়াও জীবন বাঁচাতে সাগরে লাফিয়ে পড়েন ট্রলারের আরও 5 জন জেলে। তাদের খোঁজ এখনো পাওয়া যায়নি। বোট চালায় আইবার সময় টলাল পিছনের থেকে ডাকাতে গুলি করছে। 3 জন মারা গিয়ে আর 2 গুলি হাইয়ে আর 5 জন পানি মারে দাঁত দিয়ে তো আর এখন ভিতরে বাঁচে আসছি। আমরা সংবাদ পেয়েছি যে 3টা লাশ ওই পেশকারপাড়া বেরিবাদ থেকে উদ্ধার করা হয়েছে। আর একজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে, 3টা লাশ মর্গে নিয়ে আসছে। আবারও গরমের খবর। রাজধানী ছাড়াও গরমে অতিষ্ঠ সারা দেশের জনজীবন। গত কদিন ধরেই ব্যাহত হচ্ছে দৈনন্দিন কাজকর্ম। রোদের তাপে কাজ করতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন শ্রমজীবী সাধারণ মানুষ। এতে খানিকটা স্বস্তির জন্য অনেকেই ছুটছেন মৌসুমি ফল আর পানীয়র খোঁজে। আমাদের ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। অসহনীয় গরমে দুর্বিষহ হয়ে পড়েছে ময়মনসিংহের জনজীবন। সূর্যের প্রখর তাপে কমে গেছে শহরে মানুষের চলাফেরাও, রাস্তাঘাটও প্রায় ফাঁকা। আর এই গরমে সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। রৌদ্রটা তো খুব বেশি, একটা করে টিপ মারি আর বয়ে জিরাই। এবারের মতন এরকম রৌদ্র আর কোনো সময় পাইনি। রৌদ্র আর গরম বিরাট, বুঝছেন, কাজ করতে পারি না, কি গরম পেটের দেয়, আমরা এই যে গাড়ি নামায় এখানে খাই। এদিকে প্রচন্ড দাবদাহে পড়ছে খুলনা অঞ্চল। গত এক সপ্তাহে প্রতিদিন তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাচ্ছে এখানে। আবহাওয়া অফিস জানিয়েছে, খুলনা অঞ্চলের উপর দিয়ে তীব্র তাপদাহ বয়ে যাওয়ার কারণে আজও তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। ব্যবসা বাণিজ্য কইরা শান্তি পাচ্ছি না, আর এরকম গরম আমাদের এখনো এরকম দেখি নাই। গরমে এমনি শরীর দুর্বল হয়ে যাচ্ছে, বুঝছেন, গরমে এমনি ক্লান্ত হয়ে যেতে ইচ্ছে। ঘন ঘন লোডশেডিং আর প্রচন্ড তাপদাহে বন্দরনগরীর জনজীবন স্থবির হয়ে পড়েছে। প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না বললেই চলে। এ অবস্থায় সবচেয়ে বেশি কষ্ট পেতে হচ্ছে শ্রমজীবীদের। প্রচন্ড গরমে বাসা থাকতে পারতেছি না। গরম বেশি পড়ে তো, এই কারণে মনে করেন তরমুজটা খাইলে একটু গরমের তৃষ্ণা কাটা যায়। যশোরে চলতি মৌসুমে তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। গরমে রিকশা, ভ্যান চালক ও দিনমজুর সহ শ্রমজীবী মানুষের জীবন বেশি দুর্বিষহ হয়ে উঠেছে। পানির স্তর নেমে যাওয়ায় শহরের অধিকাংশ টিউবওয়েলে কোনো পানি নেই। নাহিদা আরিফিন, সময় সংবাদ। মধ্যরাতের সময় আরও দেখবেন, ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলায় নারায়ণগঞ্জের ইউসুফকে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন কক্সবাজারের দিদার বলি। চট্টগ্রামের লালদিঘি ময়দানে চলছে 3 দিনের মেলা। ঢাকার পর এবার ঝিনাইদহে দেখা মিলল জায়ান্ট মিলিবাগের। জেলার শৈলকুপার বিভিন্ন বাড়ি ও ফলের গাছে এ পোকার আক্রমণ দেখা গেছে। এতে নষ্ট হচ্ছে জাম্বুরা, আম আর কাঁঠাল। এছাড়া এ পোকার সংস্পর্শে অ্যালার্জি সমস্যায় ভুগছেন অনেকে। এদিকে কীটনাশক প্রয়োগ ছাড়াও জনসচেতনতার উপর গুরুত্ব দিচ্ছে কৃষি বিভাগ। 2 সপ্তাহ আগে উপজেলা পশু হাসপাতালের কাছে একটি বাগানে দেখা যায় আফ্রিকান জায়ান্ট মিলিবাগ। সে সময় কীটনাশক প্রয়োগ করেও দমন করা যায়নি এ পোকা। এরপর ধীরে ধীরে তা বিভিন্ন গাছে ছড়িয়ে পড়ে। এতে ফলজ গাছের ক্ষতি হচ্ছে সবচেয়ে বেশি। পোকার আক্রমণে গাছ থেকে ঝরছে রস জাতীয় পদার্থ। বিশেষ করে কাঁঠালের মুচি খেয়ে যাচ্ছে, পেয়ারা ধ্বংস করে দিচ্ছে, গাছের রস খেয়ে পড়তেছে। ওই রস গায়ে লাগলে আমাদের চুলকানি শুরু হয়েছে। কাঁঠাল, আম, লিচু, পেয়ারা এসব গাছগুলোকে খুব দ্রুত গাছের মুকুলগুলোকে ধ্বংস করে দিচ্ছে। গাছের পাশাপাশি বসতঘরেও দেখা মিলছে জায়ান্ট মিলিবাগের। পোকার সংস্পর্শে মানুষের গায়ে দেখা দিচ্ছে অ্যালার্জি সমস্যা। বাসার পাশে একটা বাগান আছে, ওই বাগান থেকে পোকাগুলো একটা একটা করে আমার বাসায় ঢুকছে। ওই পোকা তো বিছনার উপর উঠতেছে, আর ওই সাদা সাদা পাউডার মতো ওইগুলো হচ্ছে তার থেকে। আমি মেশিন কাজ করি, আর মেশিনের পারে পড়ে থাকে, প্রায় সময় মারিও, আর কোনো জায়গায় লাগলে চুলকে। এদিকে কয়েকটি কীটনাশক ব্যবহার করে জায়ান্ট মিলিবাগ দমনের দাবি করছেন উপজেলা কৃষি কর্মকর্তা। পাশাপাশি কৃষকদের এ ব্যাপারে সচেতন হওয়ারও পরামর্শ দিয়েছেন তিনি। এই পোকা দমনের পদ্ধতি আমাদের জানা ছিল না। আমরা তাৎক্ষণিকভাবে ডাইজেন 60 রিপকট, সবসিন জাতীয় ওষুধ পোকা গায়ে বিভিন্ন মাত্রায় প্রয়োগ করি। এক পর্যায়ে পোকা আমরা দমন করতে সমর্থ হই। এই পোকাটি যাতে আরো বিস্তার লাভ না করে তার জন্য আমরা চাষিদের সচেতন করতেছি।
চলতি মাসের প্রথম দিকে ঢাকার আজিমপুরে গার্হস্থ্য অর্থনীতি কলেজে প্রথম এ পোকা দেখা যায়। এরপর তা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতেও ছড়িয়ে পড়ে। সময় সংবাদ, ঝিনাইদহ। প্রতিবেশী অন্যান্য দেশের চেয়ে চট্টগ্রাম বন্দর বেশি দক্ষতা অর্জন করেছে বলে দাবি করেছেন চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজামুদ্দিন। প্রশাসনিক সংস্কারের কারণে বন্দরে কোনো শ্রমিক অসন্তোষ এবং জাহাজ জট নেই বলেও দাবি করেন তিনি। শুক্রবার সকালে ১২৭তম বন্দর দিবস উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় বন্দরের সক্ষমতা বৃদ্ধি করতে আরও কয়েকটি প্রকল্প হাতে নেওয়া হচ্ছে বলে জানান তিনি। এছাড়াও বন্দরের সবচেয়ে বড় কন্টেইনার টার্মিনাল এনসিটি পুরোদমে চালু করতে যন্ত্রপাতি ক্রয় এবং অপারেটর নিয়োগেরও প্রক্রিয়া চলছে বলে তিনি জানান। আগামী ১ বছরের মধ্যে বন্দরের ক্যাপিটাল ড্রেজিং প্রকল্পের কাজ শেষ করার ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন বন্দর চেয়ারম্যান। এদিকে দীর্ঘ ২.৫ মাস পর চট্টগ্রাম বন্দর থেকে পানগাঁও রুটে আবারও কন্টেইনার পরিবহন শুরু হচ্ছে শনিবার থেকে। আরেকবার জানিয়ে দিচ্ছে এখন পর্যন্ত শীর্ষ সংবাদগুলো। কয়েকদিনের তীব্র দাবদাহের পর দেশের বিভিন্ন স্থানে স্বস্তির বৃষ্টি। শুক্রবার বিকেলে রাজধানীতে ধূলিঝড়ে কমেছে তাপমাত্রা, তবে উত্তর ও দক্ষিণের জনপদে দেখা নেই বৃষ্টির। রাজধানীতে বাড়ছে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা। আইসিডিডিআরবিতে রোগীদের ভিড়, প্রতিদিন ভর্তি হচ্ছেন 7 শতাধিক। ভাড়া বেশি হলেও রাজধানীতে নতুন ট্যাক্সি ক্যাবের সেবা নিয়ে যাত্রীদের সন্তোষ। অব্যবস্থাপনার কোনো সুযোগ নেই বলছেন চালকরা। তিস্তা ইস্যুতে অবস্থান ভিন্ন হলেও প্রধান দু দলের উদ্দেশ্য রাজনীতি, অভিমত বিশ্লেষকদের। দেশের স্বার্থে জাতীয় ঐকমত্যের তাগিদ। এবং সেন্ট মার্টিনের ছেড়া দ্বীপে মাছ ধরার ট্রলারে জলদস্যুদের হামলা, 3 জেলের গুলিবিদ্ধ লাশ উদ্ধার, নিখোঁজ আরো 5 জন। দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য বিভিন্ন সময় পুলিশের উপর হামলা চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার। শুক্রবার বিকেলে চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইন মাঠে পুলিশ কল্যাণ সভায় এ কথা বলেন তিনি আরো বলেন, আগামীতে যোগ্য পুলিশ সদস্যদের জাতিসংঘে মিশনে পাঠানো হবে। কখন আইন শৃঙ্খলা বাহিনীর উপর আক্রমণ করা হয় একটু মাথার মধ্যে চিন্তা করেন তো। যারা এখানে নতুন এসেছে কনস্টেবল সদস্যগণ, তোমরা একটু চিন্তা করে দেখো তো আইন শৃঙ্খলা বাহিনীর উপর কখন আক্রমণ করা হয়? যখন রাষ্ট্রকে অকার্যকর করা হয়, ওই নিয়ত নিয়ে যখন কাজ করা হয় তখন তোমাদের উপর আক্রমণ করতে হবে। কারণ কি? রাষ্ট্রের দৃশ্যমান অবয়ব হচ্ছে পুলিশ। ভারত ও বাংলাদেশের মধ্যে তিস্তা সহ 54টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা দাবি, সীমান্তে বাংলাদেশে হত্যা বন্ধের দাবি জানিয়েছেন খেলাফত আন্দোলনের নেতৃবৃন্দ। শুক্রবার বিকেলে রাজধানীর কামরাঙ্গীর চরে খেলাফতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান। দলের মহাসচিব মাওলানা জাফরুল্লাহ খান বলেন, পররাষ্ট্রনীতির মাধ্যমে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আনতে হবে। ভারতের সঙ্গে পানির ন্যায্য হিস্যার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের মানববন্ধনে বাধা দেয়া মানে ভারতের কাছে মাথা নত করা বলেও জানান খেলাফতের নেতারা। বর্তমান সরকারকে ভারত প্রীতি কমিয়ে বাংলাদেশের মঙ্গল হয় এমন সিদ্ধান্ত নেওয়ারও আহ্বান জানান খেলাফতের নেতৃবৃন্দ। রানা প্লাজা ধসের তারিখ 24 এপ্রিল শ্রমিক নিরাপত্তা ও শোক দিবস হিসেবে ঘোষণা সহ 7 দফা দাবি জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি। শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে সংহতির সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। রানা এবং অন্যান্য যারা আছে তাদের বাঁচানোর জন্য নানা রকম চেষ্টা হচ্ছে। বাংলাদেশে নাকি অপহরণ গুম বলে কিছু না। এই কথা যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেই স্বরাষ্ট্রমন্ত্রী যদি বলেন যে আমরা রানা প্লাজার অপরাধীদের শাস্তি দেব, তার কথার উপর আমরা কি করে বিশ্বাস করি? এতে মালিকের সুবিধা হয়েছে এই দুর্ঘটনায়। এটাই তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ব্যাপার যে শেষ পর্যন্ত মালিকরাই মুনাফা পেল নতুন করে। মালিকদেরকে আমরা দেখলাম যে তাদের কর মওকুফ করে দেওয়া হয়েছে। হাইকোর্টের অর্ডারেও 14.5 লাখ টাকা করে দেওয়ার প্রস্তাব আছে। গার্মেন্ট মালিকরা দেন দরবার করছে, সেটা যাতে দিতে না হয়। আপনার সরকার গার্মেন্ট মালিকের কথা শুনে গত 1 বছরে প্রধানমন্ত্রী কার্যালয়, সরকার তার প্রতিষ্ঠান সমূহ বিজিএ নিয়ে যে সমস্ত কার্যকলাপ করেছে, সেটাই গার্মেন্ট শিল্পের বিরুদ্ধে সবচেয়ে বড় ষড়যন্ত্র। ধানমন্ডি মাঠ রক্ষা আন্দোলনের 4 নেতার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি সহ 50টি সংগঠন। শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সামনে এক নাগরিক সমাবেশে তারা এমন দাবি জানান।
4 জনের বিরুদ্ধে যারা মামলা করেছে তারাই প্রকৃত ভূমিদস্যু এমন অভিযোগ করে সমাবেশে বক্তারা বলেন, সিটি কর্পোরেশনের হাতে ক্ষমতা থাকার পরও তারা এতদিন মাঠটি জনসাধারণের জন্য খুলে দেয়নি। তাই কর্পোরেশনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি জানান বক্তারা। ধানমন্ডি মাঠে থাকা সকল স্থাপনা উচ্ছেদ করে খেলার উপযোগী করারও দাবি জানানো হয়েছে সমাবেশ থেকে। বিভ্রান্ত করে এই নেতা এখন আমাদের লক্ষ্য সেটাই যে অবৈধ কনস্ট্রাকশন বন্ধ করে এই মাঠটিকে পূর্বের অবস্থায় ফেরত নিয়ে যাওয়া। এই প্রজন্মের ভবিষ্যৎ কি হবে যদি ওরা একটু খেলতে না পারে, খোলা জায়গায় তারা একটু হাওয়া বাতাস নিতে না পারে। ইমারত নির্মাণ বিধিমালার 60 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী কোন পার্ক বা কোন খেলার মাঠে 5% বেশি কোনো হার্ড সারফেস অথবা কোনো কাঠামো থাকার কোনো আইন নাই। সেই আইনের বরখেলাপ করে যা যা কাঠামো এখানে হয়েছে সেটি যদি খেলাধুলার জন্য হয়ে থাকে তা অবৈধ, অন্যায়, আইনের দৃষ্টিতে ভেঙে ফেলার যোগ্য। দক্ষিণ কোরিয়ার ডুবে যাওয়া নৌযানটির একটি কেবিন থেকে 48টি মরদেহ উদ্ধার করেছে ডুবুরিরা। শুক্রবার উদ্ধার অভিযানকারী নৌ কর্মকর্তা জানান, ওই কেবিনটির ধারণ ক্ষমতা ছিল 38 জনের। উদ্ধারকারীরা জানান, মরদেহগুলো লাইফ জ্যাকেট পরা অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ নিয়ে উদ্ধার করা মরদেহের সংখ্যা দাঁড়ালো 183-তে। তবে কবে নাগাদ নৌযানটির উদ্ধার কাজ শেষ হবে তা জানতে পারছেন না কর্তৃপক্ষ। ফেরিটির 111টি কক্ষের মধ্যে মাত্র 35টি কক্ষে অনুসন্ধান সম্ভব হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দক্ষিণ কোরিয়া সফরে এসে নৌযান ডুবির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। গত 16 এপ্রিল 4 শতাধিক যাত্রী নিয়ে দক্ষিণ কোরিয়ার দক্ষিণ পশ্চিম উপকূলে নৌযানটি ডুবে যায়। শেষ পর্যন্ত ক্যান্সারের কাছে হারতে হলো বার্সেলোনার সাবেক কোচ টিটো ভিলানোভাকে। শুক্রবার হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতি হলে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করলেও তাতে সফল হননি চিকিৎসকরা। ফলে মাত্র 45 বছর বয়সে মারা যান বার্সেলোনার এই সাবেক ফুটবলার ও কোচ। এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে বার্সেলোনা ক্লাব কর্তৃপক্ষ। 2011 সাল থেকে লালা গ্রন্থির ক্যান্সারে আক্রান্ত হন ভিলানোভা। এরপর 2012 সালের 19 ডিসেম্বর বার্সেলোনার কোচ থাকাকালীন দ্বিতীয় দফায় তার অবস্থার অবনতি হয়। এরপর অস্ত্রোপচার করে কয়েক মাস বিশ্রাম নিয়ে আবারও বার্সার কোচ হিসেবে ফেরেন ভিলানোভা। কিন্তু শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় শেষ পর্যন্ত গত বছরের 19 জুলাই বার্সার কোচের পদ থেকে সরে দাঁড়ান ভিলানোভা। বার্সার কোচ হিসেবে একটি লিগ শিরোপাও জিতেছেন তিনি। আর তার অকাল মৃত্যুতে পুরো ফুটবল বিশ্ব গভীর শোক প্রকাশ করেছে। এবার বলি খেলার খবর। চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের 105তম বলি খেলায় নারায়ণগঞ্জের হাবিবুর রহমান ইউসুফ বলিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন কক্সবাজারের দিদার বলি। এ নিয়ে প্রতিযোগিতায় 11 বারের মতো চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করলেন তিনি। আর এই বলি খেলাকে ঘিরে দূর দূরান্ত থেকে নগরের লালদিঘি মাঠে ছুটে আসে হাজার হাজার মানুষ। সাকওয়াত হোসেন টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। ঢোল আর বাদ্যযন্ত্রের বাজনার মাধ্যমে ঠিক 4:15টায় শুরু হয় এই প্রতিযোগিতা। খেলা শুরুর অনেক আগেই দর্শকরা মাঠে আসতে শুরু করেন। এ সময় লালদিঘি মাঠের চারপাশে তিল ধারণের ঠাঁই ছিল না। শুধু নগরীর মানুষ নয়, খেলা দেখতে দূর দূরান্ত থেকে ছুটে এসেছে কুস্তি পাগল নানা বয়সী মানুষ। এখানে অনেক সুন্দর লাগে, এটা ঐতিহ্য। আমরা দেখতে আসছি বাঁশখালীর থেকে। আমরা চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বার মিয়ার বলি খেলা দেখার জন্য আসছি। আমি আজকে 3 বছর ধরে জব্বার মিয়ার বলি খেলা দেখতেছি। চট্টগ্রামের ঐতিহ্য এটা। আমি আগের বার খুব কষ্ট করে আসছি অফিস থেকে। বলি খেলা হচ্ছে আমাদের গ্রাম্য ঐতিহ্যবাহী খেলা, তার কারণে আমাদের দেখতে খুব ইচ্ছে করে, খুব ভালো, খুব আনন্দ পাই বলি খেলায়। নির্বিঘ্নে যেন এই আয়োজন শেষ হতে পারে তার সব প্রস্তুতি সম্পন্ন করেন আয়োজকরা। এবারে বলি খেলায় সারা দেশ থেকে 100 জন বলি অংশ নেন। শুধুমাত্র ভালোবাসার টানেই তাদের এই অংশগ্রহণ। বলিকে ভালোবাসি, তাই ভালোবাসার টানে এখানে চলে আসছি। আমি রাজধানী থেকে আসছি, প্রতি বছর 2000 সাল থেকে এখানে খেলা খেলতে আসছি। ডলার বারে যখন শুনি তখন আমরা থাকতে পারিনি। এটা খুব আনন্দ আমাদের। পাকিস্তান আমল হইতে 2 বছর হইতে পর্যন্ত খেলতে আসি।
ফাইনাল রাউন্ডের আগে খেলা দেখতে আসা সবার মধ্যে ছিল তুমুল উত্তেজনা, কার মাথায় উঠবে শিরোপা এই নিয়ে ছিল কৌতূহল। আর সব কিছুকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন গতবারের বিজয়ী কক্সবাজারের দিদার বলি। এটি তার 11তম শিরোপা। আমি এই জব্বারের বলি খেলায় 11 বারের চ্যাম্পিয়ন হয়ে আমি খুব আনন্দিত হয়েছি। এই হাজার লাখো জনতার মাঝে যে চ্যাম্পিয়ন গৌরব অর্জন করতে পেরেছি, ইনশাআল্লাহ আগামীবারও তো পুরোপুরি প্রিপারেশন নেব ইনশাআল্লাহ খেলার চ্যাম্পিয়ন হওয়ার জন্য। লক্ষ্য হচ্ছে আমার শক্তি এবং কৌশল দুটোই ধরে রাখতে হবে এবং সেই সাথে আমি যার সাথে খেলছি তাদের আমার কৌশল এবং শক্তির ডিফারেন্স হচ্ছে, এই জন্য আমি বারবার চ্যাম্পিয়ন হয়ে গৌরব অর্জন করেছি। বলি খেলার বাইরে 3 কিলোমিটার এলাকা জুড়ে বসেছে বৈশাখী মেলা। শনিবার শেষ হবে এ মেলা। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। এবারে ব্যাঙের বিয়ের খবর। প্রচন্ড গরম আর খরতাপে অতিষ্ঠ জনজীবন, দেখা নেই বৃষ্টির। আর বৃষ্টির আশায় তাই প্রবীণদের মুখে শোনা গল্প অনুসারে গাইবান্ধায় আয়োজন করা হয় ব্যাঙের বিয়ে। দিনভর নেচে গেয়ে আল্লাহ মেঘ দে পানি দে গানের মধ্য দিয়ে হয়ে গেল এই ব্যতিক্রমী আয়োজন। আমাদের প্রতিনিধি হেদায়েতুল ইসলাম বাবুর পাঠানো তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। বাড়ির পাশের ডোবা থেকে সংগ্রহ করা হয় ব্যাঙ। বিয়ে উপলক্ষে পাত্রপাত্রী সাজানো হয় রং মাখিয়ে। বাড়ির উঠোনে কলা গাছ আর শাড়ি দিয়ে সাজানো হয় বিয়ের আসর। চালনি ও কুলোতেও ছিল রঙের আঁচড়। রঙিন শাড়ি পরে ব্যাঙাবেঙিকে নিয়ে যথাসময়ে হাজির দুপক্ষ। শুরু হয় বিয়ের আনুষ্ঠানিকতা। নাচ, গান আর বর ও কনে পক্ষের তর্ক বিতর্ক শেষে বর কনের পা একসাথে বেঁধে দেয়া হয় কলা গাছের সাথে। কয়েক পাক ঘুরে শেষ হয় বিয়ের আনুষ্ঠানিকতা। অবশেষে সময় হয় তাদের জলে ভাসিয়ে দেবার। মূলত শিশুরা এই বিয়ের উদ্যোক্তা হলেও অংশগ্রহণ ছিল বড়দেরও। আর সেজেগুজে ব্যতিক্রমী এই বিয়েতে অংশ নিতে পেরে আনন্দিত সবাই। নানা নানির ঘরে টাইম শুনছি, বয়স্ক লোকের টাইম শুনছি যে এইরকম যদি বৃষ্টি না হয়, চোদ্দ বৈশাখ ফাল্গুনি যদি বৃষ্টি না হয়, তো হুতু মেঙ্গা সবাই মিলে বসে যদি আমোদ ফুর্তি করি, তাহলে মনে করে যে বলে বৃষ্টি হয়। বৃষ্টি হোক আর না হোক, কিন্তু আনন্দটা আমাদের কাছে খুব ভালো লেগেছে। দেশে মরুমের মতো সমস্যা শুরু হচ্ছে, যার ফলে ব্যাঙের বিয়ে দিচ্ছে, আল্লাহ যেন আমাকে বৃষ্টি দেয়। মধ্য বৈশাখেও দেখা নেই বৃষ্টির। পানির অভাবে ফসলের ক্ষেত ফেটে চৌচির। তাই বৃষ্টির আশায় সৃষ্টিকর্তার করুণা কামনা করে মহা ধুমধামে দেয়া হলো ব্যাঙের বিয়ে। সময় সংবাদ, গাইবান্ধা। মধ্যরাতের সময় পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। কয়েকদিনের তীব্র দাবদাহের পর দেশের বিভিন্ন স্থানে স্বস্তির বৃষ্টি। শুক্রবার বিকেলে রাজধানীতে ধূলি ঝড়ে কমেছে তাপমাত্রা। উত্তর ও দক্ষিণের জনপদে দেখা নেই বৃষ্টি। রাজধানীতে বাড়ছে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা। আইসিডিডিআরবিতে রোগীদের ভিড়। প্রতিদিন ভর্তি হচ্ছেন 7 শতাধিক। ভাড়া বেশি হলেও রাজধানীতে নতুন ট্যাক্সি ক্যাবের সেবা নিয়ে যাত্রীদের সন্তোষ। অব্যবস্থাপনার কোনো সুযোগ নেই বলছেন চালকরা। তিস্তা ইস্যুতে অবস্থান ভিন্ন হলেও প্রধান দু দলের উদ্দেশ্য রাজনীতি। অভিমত বিশ্লেষকদের। দেশের স্বার্থে জাতীয় ঐকমত্যের তাগিদ। এবং সেন্ট মার্টিনের ছেড়া দ্বীপে মাছ ধরার ট্রলারে জলদস্যুদের হামলা। 3 জেলের গুলিবিদ্ধ লাশ উদ্ধার, নিখোঁজ আরো 5 জন। এই ছিল মধ্যরাতের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।